রাজধানী সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, এলাকায় উত্তেজনা, ভাঙচুর। ১০০ বছরেও আরেকজন রোকেয়ার সাখাওয়াত পায়নি জাতি। রাজধানীতে দিবসটির আয়োজনে প্রধান উপদেষ্টা। এবছর পদক পেলেন ৪ নারী। আদালতের রায়ে শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তন হলে গণনা হবে না পোস্টাল ব্যালট। থাকছে না স্থগিত হওয়া প্রতীক, আরপিও সংশোধন করে ইসির গেজেট প্রকাশ। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন ৩ জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। খালেদা জিয়ার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি সহ ৩০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। জবানবন্দি নেওয়া হবে তদন্ত কর্মকর্তারও। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। সমঝোতার ১ মাসের ব্যবধানে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। আর এ ঘটনায় পুলিশ সহ আহত বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে এই সংঘর্ষ শুরু হয়। এরই মধ্যে ঢাকা কলেজের 2টি বাস ভাঙচুর করা হয়েছে। মারামারি বন্ধ এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে নভেম্বরে শান্তি চুক্তি করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কিন্তু আজ সকাল ৮টার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণে হামলার শিকার হন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের। পুলিশ বলছে ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭ থেকে ৮ জন আহত হয়। তবে সংঘর্ষের কারণ জানা যায়নি। এখনও থমথমে নিউ মার্কেট, গ্রিন রোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের। ছোট জুনিয়রে যারা ছিল ওরা পরীক্ষা দিতেছিল, হুট করে ঢাকা কলেজের কিছু বলা পাইন পুলিশ সাথে ঢুকে আমাদের গেট ভাঙছে। অলমোস্ট 100 থেকে 150 স্টুডেন্ট ঢাকা কলেজের 2 থেকে 3 জন বা একজন যাকেই পাচ্ছে তাকেই মারতেছে। আমাদের অনেকে আহত হয়েছে, আজকে অনেকে আহত হয়েছে, মাথা ফাটাইছে, নাক ফাটাইছে। যে ঘটনাটা আজকে ঘটলো, কি কারণে ঘটলো, কেন ঘটলো, কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, এই মুহূর্তে সড়কের কি অবস্থা দেখছেন? যান চলাচল করছে কিনা এবং শিক্ষার্থীরা কোথায় অবস্থান নিয়েছেন? আসলে থেমে থেমে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি যে এখানে অনেকেই জড়ো হবার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করেছে লাঠিচার্জ করে। আবারও এই আইডিয়াল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু জড়ো হবার চেষ্টা করছেন এবং সেজন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আবার মার্চ করছেন। মার্চ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টাটি করা হবে। আমরা সেটি ফলো করছি। একটু বলতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাতে যেন তারা না যান। আইডিয়াল কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করার পরও যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস থেকে, ধানমন্ডি আইডিয়াল কলেজ ক্যাম্পাস থেকে যখন চলে আসে, তখন আবার শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তায় এসে জড়ো হওয়ার চেষ্টা করে, ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেই ঘটনার সূত্র ধরেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজে যাবার চেষ্টা করছে, তারা সেখানে হামলার চেষ্টা করবে এবং সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এগোচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও দেখেছি
যে তাদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং আবার তারা জড়ো হবার চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে এই যে পুলিশের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা দেখছি যে এখানকার রমনার যিনি আছেন উপপুলিশ কমিশনার মাসুদ আলম, তার নেতৃত্বে কিন্তু এই মার্চটি হচ্ছে এবং এখন এগিয়ে যাওয়া হচ্ছে সায়েন্স ল্যাবের যে মোড়টি আছে সেই মোড়ে সেখানে তারা জানতে পেরেছেন যে এখানে আবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবার জড়ো হবার চেষ্টা করছে। সেই তথ্য পেয়ে কিন্তু তারা এগোচ্ছে। মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বাস ভাঙচুরকে কেন্দ্র করেই আজকের এই ঘটনা, তেমনটি কিন্তু তেমনটি জানিয়েছে পুলিশ। এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর কোনো কারণ ছাড়া তাদের ক্যাম্পাসের গেটে ভাঙচুর করা হয়, তাদের অনেক শিক্ষার্থীকে মারধর করেছে, অনেকে আহত আছে, এই দাবি করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আমি রোকেয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে রোকেয়া দিবস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দূর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশন আরও জানান, স্থগিতকৃত প্রতীক পোস্টাল ব্যালটে থাকবে না। এর আগে পোস্টাল ব্যালট বাতিলের 6টি কারণ উল্লেখ করে সংশোধিত আরপিওর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে কোনো প্রতীকে দাগ দেয়া না থাকলে কিংবা একাধিক টিক বা ক্রস দেয়া হলে পোস্টাল ব্যালট বাতিল হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝানো না গেলে, গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থীর তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। আমরা তার কাছে যাচ্ছি। তানভীর, প্রতীক স্থগিত থাকলে বা প্রার্থী পরিবর্তন হলে ব্যালটের বিষয়ে আর কি সিদ্ধান্ত জানালো ইসি? গেজেটে কি আছে? লোপা, গেজেটে আসলে এই বিষয়গুলো নিয়েই বলা হয়েছে। মূলত পোস্টাল ব্যালট নিয়ে সর্বশেষ যে বিষয়গুলো এসেছে সেখানে আমরা দেখেছি যে আসলে সবচাইতে বেশি আলোকপাত করা হয়েছে, মনোযোগ দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। এবং এই বিষয়গুলোর কিন্তু আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল নির্বাচন কমিশন, কিন্তু এ নিয়ে কিন্তু পরবর্তীতে গেজেট প্রকাশিত হয়নি। গেজেটটি এবার প্রকাশিত হয়ে গেছে এবং তার মধ্যে একটি ছিল যে কোনো নির্দিষ্ট আসনের প্রার্থিতা যদি বাতিল হয়ে যায় এবং সেটি যদি আদালত থেকে সিদ্ধান্ত আসে, তাহলে সেক্ষেত্রে সেই পোস্টাল ব্যালটটিকে, সেই প্রতীকযুক্ত পোস্টাল ব্যালটটিকে বাতিল হিসেবে গণ্য করা হবে। যেমনটি এখানে বলা হয়েছে সেই গ্যাজেটের মধ্যে, যে এনি চেঞ্জ ইন পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি অর কনস্টিটিউয়েন্সিস ইন এ রিলেভেন্ট কোর্ট, এবং সেই বিষয়গুলোই কিন্তু এখানে এভাবেই বলা হয়েছিল এই প্রজ্ঞাপনের, এই গ্যাজেটের মধ্যে। এবং এর আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল
আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই আলোচনা করেছিলেন এবং অনেক আগে থেকেই সাংবাদিকদেরকে জানাচ্ছিলেন এবং তিনি এটাও বলেছেন যে আসলে আদালতের সিদ্ধান্তে একদম শেষ মুহূর্তে যে কোনো সময় প্রার্থিতা বাতিলের একটি সিদ্ধান্ত আসতে পারে। তো সেক্ষেত্রে আসলে যেটি হয় যে এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে সেই সিদ্ধান্তটিকেই কিন্তু অবশেষে বাস্তবায়ন করা হলো এবং বাস্তবায়ন করার পর পরবর্তীতে কিন্তু এই গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে। এবং এর মধ্যে বলে রাখি যে আর কিছুক্ষণ পরই আসলে প্রধান নির্বাচন কমিশনার আসলে সুপ্রিম কোর্টে যাবেন প্রধান বিচারপতির সাথে দেখা করার জন্য এবং এরই মধ্যে তিনি বের হয়ে যাচ্ছেন। আমরা একটু সেখানে দেখাতে চাই আসলে যে তারা যে আসলে যাচ্ছেন কমিশনের সদস্যরা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার এখন আসলে বের হচ্ছেন এবং তিনি বেরিয়ে যাচ্ছেন এবং আমরা দেখলাম যে তিনি আসলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে তিনি কিন্তু এখন এই মুহূর্তে নির্বাচন ভবন ত্যাগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে গণমাধ্যম কর্মীরাও আসলে এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনার যে আসলে সৌজন্য সাক্ষাতের জন্য প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাতের জন্য যে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং সেই উদ্দেশ্যে তিনি আসলে নির্বাচন ভবন ত্যাগ করছেন সে মুহূর্তটিকেই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছেন গণমাধ্যম কর্মীরা। এবং আমাদের এই লাইভ চলাকালীন সময় কিন্তু আসলে প্রধান নির্বাচন কমিশনার আমরা দেখেছি যে পরবর্তীতে তিনি এই মুহূর্তে বেরিয়ে গেলেন। এবং এখানে আরও একটি বিষয় উল্লেখ করে রাখতে চাই, সেটি হচ্ছে যে এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী এবং রেওয়াজ অনুযায়ী যদি বলি যে এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আগামীকালকে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এবং সেখান থেকে আগামীকালকে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে আসলে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু গতকালকেই আমাদেরকে নির্বাচন কমিশনার জানানো হয়েছে। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত 3টি জোট, তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের। আপনারা আজকে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ, গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনও জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেশার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। জাতীয় পার্টির এখন দুটি ধারা মাঠ পর্যায়ে আছে। একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয়, আরেকটি ধারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকারের একটু ফেভার পাচ্ছে। ছোট ছোট দলগুলোর তো বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিকে থাকার একটা লড়াইও, আবার একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও বাংলাদেশে তাদের যে বন্ধু রাজনীতিবিদ আছে তাদের টিকিয়ে রাখার জন্য এই ধরনের জোট গঠন করাচ্ছে। এখানে আওয়ামী লীগের ভোটটা হলো ওই অংশের সাথে মানে ঝগড়ার একটা বড় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির নানা সমীকরণ সামনে রেখে নতুন দুটি জোট গঠিত হয়েছে। ভোটের প্রচারে তাদের গুরুত্ব থাকবে বলে মনে করেন তারা। ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে, তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে। নির্বাচনের পরে যদি একটা দুইটা আসন পেয়ে ফেলে তখন এটা পরবর্তী সিনারিও বলে দিবে আসলে মানে তারা কি খুব ম্যাটার করবে কিনা। তবে নতুন যত জোটই হোক, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের।
উচ্চকক্ষে পিআর পদ্ধতির কারণে আসন সমঝোতায় ছোট দলগুলোকে ছাড় দেওয়ার প্রবণতাও এতে কমবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডিপেন্ড করে যে মানে জোটের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা লিখেছেন তিনি। জানান, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, বরং এটা বহু যুগের আলোচনার বিষয়। দুর্নীতি বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে কাজ করে গেছে বলে দাবি করেন তিনি। একই পোস্টে বিএনপির শাসনামলে দলটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেছেন তিনি। বলেন, বহু বছর অব্যবস্থাপনার পর দুর্নীতির বিরুদ্ধে লড়াই অবশ্যই কঠিন হবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসই প্রমাণ করে সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে আসলে দুর্নীতি বন্ধ করা অসম্ভব নয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় দুদফায় পিছিয়েছে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বাতিল হয়েছে মঙ্গলবারের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। বিএনপি মহাসচিব বলছেন, এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, সবাই আসলে এটাই জানতে চায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা, নাকি অপরিবর্তিতই আছে? আসলে লোপা, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। সাধারণত প্রতিদিন যেই আনুষ্ঠানিক ব্রিফিংটি হয়, সেই ব্রিফিংয়ের পরেই আসলে নতুন যে আপডেট তার শারীরিক পরিস্থিতির সেটি জানা যায়। সেই ব্রিফিংটি আসলে এখনও শুরু হয়নি, ফলে এখন একদম লেটেস্ট তার শারীরিক পরিস্থিতি কি পরিবর্তন হলো কিনা বা কিছুটা তিনি সুস্থ হলেন কিনা, সেই বিষয়টি এখনও পর্যন্ত আসলে জানা সম্ভব হয়নি। যতদূর আমরা জানতে পেরেছি, তার আপনি যেমনটি একটু আগেও বললেন যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ফলাফল মোটামুটি স্বাভাবিক আসছে, তবে এটি কিন্তু কোনোভাবেই ঝুঁকি মুক্ত কিংবা স্থিতিশীলতা, তার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখযোগ্য হারে, তেমনটি বলা যাবে না। আসলে যেহেতু খালেদা জিয়ার বয়সটা তো অনেক হয়েছে, প্রায় 80 বছর বয়স হলো, এবং তিনি দীর্ঘদিন ধরে মাল্টিপল ডিজিজে ভুগছেন, অর্থাৎ বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন। ফলে যেটি হয়েছে যে তার এই দীর্ঘদিন ভোগান্তির ফলে তার শারীরিক পরিস্থিতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তিনি তার একটি শারীরিক পরিস্থিতি ঠিক হলেও বা একটি সমস্যা ঠিক হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরেকটি জটিলতা তৈরি হয়েছে। হয়তো লিভারের যে সমস্যা সেটি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে, তবে এরপরই দেখা গেল যে কিডনির জনিত যে সমস্যা সেটি আরও প্রকট হচ্ছে। যদিও ডায়ালাইসিস দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, ডায়ালাইসিস বন্ধ করলে আসলে কিডনির জনিত সমস্যা আরও বেশি করে শুরু হচ্ছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। এখন বিদেশ যাত্রা আসলে সম্পূর্ণভাবে নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ওপর। তার শারীরিক পরিস্থিতি ঠিকঠাক থাকলে তারপরে আসলে বিদেশ যাত্রার যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়িত হবে। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে 21তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছেন তার জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। এই জবানবন্দির পর মামলার সাক্ষ্য গ্রহণ অধ্যায় শেষ হবে। এই মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার আছেন 6 জন। তাদের হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ 13 জনের মামলায় আসামি পক্ষের শুনানি শুরু হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে গ্রেফতার 3 সেনা কর্মকর্তাকে।
এর আগে গত 7 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। মুন্সিগঞ্জ শ্রীনগর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক ছাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন 3 জন। সকালে ওমপাড়া বটতলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী আশুদা বেগম নিহত হন। তিনি ওমপাড়া এলাকার দেলওয়ার শিকদারের স্ত্রী ছিলেন। বাকি আহতরা হলেন আব্দুর রহিম মোহসিন ও অজ্ঞাত আরেকজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। বালতিতে করে গোশত দেওয়া হতো, তো এই বালতিতে করে আপনার গরুর গোশতের একটা বালতি ছিল। তো মধুদার সামনে যে নিয়ে এসছে, কে যেন বলে তো যাই মধুদাকে দিও না, ওটা দিও না। মধু বলে, আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই যে পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাওলা ভাই বিয়ে করেছেন। তারপরের ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহোদরী উম্মে সালমার আলো বইতে। এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে এই মহিলা আর মাহবুবুল্লাহ ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। তার 3 কন্যা এখানে বসে আছে কেন জানি না, তারাও সেই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছে। মাহবুবুল্লাহ ভাই প্রতিটি লেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন সবাই, যে তিনি তার লেখাতে সবসময় এই দেশের কথা, মানুষের কথা, কৃষক শ্রমিকের কথা, সমাজ পরিবর্তনের কথা, দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন। ব্যক্তিগত কোনো পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি। অথচ এই মানুষটি বাংলাদেশের আমার যত জানা আছে পণ্ডিত, লেখাপড়া জানা মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি। আমরা তাকে সেই মূল্যায়নটা করতে পারিনি। আজকে বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে, আয়াত ভাই বলেছেন আছে। সেই সম্পর্কটা অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন কোনো বিষয়ে, তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। এবং ভিশন 2030 যে বইটা আমাদের প্রথম সংস্কারের, আমাদের রাজনৈতিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, যে আমরা একটা বই করা হয়েছিল ভিশন 2030, এটার মূল বিষয়টাই ছিল কিন্তু মাহবুবুল্লাহ তার চিন্তা ভাবনা থেকেই। দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যার শিকার মা ও মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ এসে পৌঁছায়। এ সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জোহরের নামাজের পরে তাদের জানাজা শেষে দাফন করা হবে। এর আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার নির্মম হত্যাকাণ্ড হয়েছে। বাসার মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। দর্শক, এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, পরিবারের পক্ষ থেকে তো জানানো হয়েছে জোহরের নামাজের পর জানাজা এবং দাফন করা হবে। এই হত্যাকাণ্ড নিয়ে স্বজন এবং স্থানীয়রা কি বলছেন? লোপা, আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে যে মা মেয়েকে একসাথে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখানে স্বজনরা যে বিষয়টি বলছেন যে আসলে 4 দিন আগে রংপুরের বাসিন্দা পরিচয়ে একজন 20 বছর বয়সী একজন তাদের বাসায় যায়, 20 বছর বয়সী নারী। যাওয়ার পরে কিন্তু এই একেবারে নাম পরিচয় পুরোটা না পাওয়ার পরেও তারা বিশ্বাসের উপর নির্ভর করে তাকে আসলে গৃহকর্মী হিসাবে বাসায় রাখেন।
এই রাখার সময় বলা হয়েছিল যে মোবাইল ফোন ব্যবহার করে না, তার আর্থিক অসচ্ছলতার কারণে আসলে মোবাইল ফোন সে ব্যবহার করে না এবং পরিচয়পত্র চাইলে বলে যে 2 দিন পরেই পরিচয়পত্র দিবে। আসলে এখানে স্বজনরা যেটা বলেছেন যে আসলে বিশ্বাসের উপর নির্ভর করেই অপরিচিত একটা মেয়েকে এখানে গৃহকর্মী হিসাবে নিয়োগ দেওয়ার কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বিঘ্নে কিন্তু বের হয়ে গিয়েছে। একেবারে ঠান্ডা মাথায়, যেটা নির্মম হত্যাকাণ্ড বলা হয়, যে ঠান্ডা মাথায় মা মেয়েকে কুপিয়ে, যে মেয়ে ছিল সেই মেয়ের পরনের পোশাক স্কুল ড্রেস পরেই কিন্তু সেই হত্যাকারী নির্বিঘ্নে বেরিয়ে যায়। ইতিমধ্যে মরদেহ স্থানীয় নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে ফ্রিজিং গাড়ি যেটা বলা হয় সেটা নিয়ে যাওয়া হয়েছে এবং এই জানাজা শেষেই শহরের গাড়িখানা গোরস্থানে মা মেয়ের দাফন সম্পন্ন করা হবে। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মেট্রো রেলের নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের জন্য অবিলম্বে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা। একই সাথে দ্রুত সরকারি বিধিবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক কথিত বিশেষ বিধান বাতিল করে এই বিধিমালা প্রকাশ করার আহ্বান জানান তারা। সকালে দিয়াবাড়ি মেট্রো রেল ভবনের সামনে 9ম থেকে 20তম গ্রেডে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই কর্মসূচিতে বলেন, 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর দীর্ঘ 1 যুগ পেরিয়ে গেলেও 900-র বেশি নিয়মিত কর্মকর্তা কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা তৈরি হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেল চালু হওয়ার পর থেকে কর্মীরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু চাকরি বিধিমালা না থাকায় তারা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স, গ্রুপ ইন্স্যুরেন্স সহ বিভিন্ন আর্থিক সুবিধা এবং পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর একটি খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হলেও বিতর্কিত বিশেষ বিধান যুক্ত রাখায় 13 বছরেরও বিধিমালা চূড়ান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সকল কার্যক্রম স্বাভাবিক রেখে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। সরকারি ছুটির দিনে আমরা যে ডিউটিগুলো করে থাকি সেটার জন্য আমরা কোনো ধরনের ভাতা বা কোনো ধরনের কোনো সম্মানই পাওয়া যায় না। একমাত্র প্রজেক্টের জন্য সার্ভিস রুলস হইতে আমি মনে করি 13 বছর লাগতেছে। আমরা সবাই এটাই এখন মনে করতেছি এবং হচ্ছে এটা ম্যানেজমেন্টের ব্যবহার এটা স্পষ্ট। বিশেষ বিধানটা প্রজেক্টের আত্মীয়করণের কারণে আমাদের এই সার্ভিস রুলটা অনেক দীর্ঘদিন এটা মনে ঝুলে আছে, সার্ভিস রুলটা পাস হচ্ছে। মোবাইল ফোন আমদানির শুল্ক কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, শুল্ক অব্যাহতির বিষয়টি এখন আর রাজস্ব বোর্ডের এখতিয়ারে নেই। ব্রিফিংয়ে জানানো হয়, বছরে 1 লাখ নতুন ভ্যাটধারী যুক্ত করার পরিকল্পনা করেছে এনবিআর। সহজ করা হচ্ছে ভ্যাট ব্যবস্থাপনাকে। ভ্যাট আদায় বাড়লেও তুলনামূলক ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ছে না, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈষম্যহীন কর ব্যবস্থাপনা তৈরির পক্ষে এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকি রোধ করতে পারলেই রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে। ব্যাংক খাত থেকে আশানুরূপ কর্পোরেট ট্যাক্স আসছে না। এখন পর্যন্ত 22 লাখ ই রিটার্ন দাখিল হয়েছে, 40 লাখ দাখিলের প্রত্যাশা কর বিভাগের। ভ্যাট রেজিস্ট্রেশনটা বাড়ছে, এটা আরো ব্যাপকভাবে বাড়া উচিত। সংখ্যা অনেক, এটা আপনি হয়তো বলতে পারেন যে এটা হয়তো টোটাল যারা রেজিস্ট্রেশন হওয়ার কথা তার সিংহভাগ আসলে রেজিস্ট্রেশনে নাই। এইটা একটা বড় জায়গা। এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে এক সময় আমাদের এই ডিসিপ্লিনটা আমরা আনতে পারবো। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীরা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পাবনা, জয়পুরহাট, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যৌথভাবে নানা আয়োজন করে। আগামী নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজদের নির্বাচিত না করার আহ্বান জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। এই অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে
পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা সবাই স্বীকার করি যে দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে, দুর্নীতি অপশাসন টেনে এনেছে। আমরা যদি সুশাসন চাই, সবার আগে এখানেই আমাদের হাত দিতে হবে। দর্শক, শহীদ আবু সাঈদ হত্যার মামলায় সাক্ষ্য শেষে এই মুহূর্তে কথা বলছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তার করেন যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, কিন্তু আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ হাউসে নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউসে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি, যেটি খুবই দুঃখজনক। এবং সেদিন আমরা সর্বপ্রথম আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই, সেটির আমরা ভিকটিম হই এই পর্যন্ত হচ্ছে। এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। ট্রাইব্যুনালে এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে কথা বলেছি। বাকি কথা হচ্ছে আমরা আমাদের হচ্ছে 2টা-2:30 থেকে যখন কোর্ট আবার শুরু হবে তখন আমরা বলবো। এইসব ঘটনার পিছনে আপনার কাকে মনে হয় যে এসব ঘটনার পিছনে যে রাষ্ট্রীয় যে ব্যবস্থাটা ছিল হাসিনা নিয়ন্ত্রিত, যে হাসিনা সব কিছুকে আসলে হচ্ছে নিয়ন্ত্রণ করেছিল। উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন, কোর্টকে নিয়ন্ত্রণ করতেন, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন, উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন। বিশেষ করে 3টা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন, মিলিটারি, মিডিয়া এবং হচ্ছে জুডিশিয়ারি। এই 3টা ব্যবস্থাকে, মিলিটারি, মিডিয়া, জুডিশিয়ারি, এর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি। এই 3টা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল। ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদেরকে পোস্টিং প্রমোশন, তাদেরকে আনডিউ ফেভারের মধ্য দিয়ে। জুডিশিয়ারিকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন, উনি মিলিটারিকে নিয়ন্ত্রণ করেছিলেন, তাদের যে কাজ সেই কাজ থেকে অন্য কাজ দিয়ে তাদেরকে, সেটা আমরা বিভিন্ন সময় এগুলো আমরা বলি। তো আমরা বাকি জি আমাদের আমরা এই মামলায় যারা হচ্ছে আপনার দায়ী বিশেষ করে এই মামলায় দায়ী হচ্ছে প্রশাসন। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল, তৎকালীন দায়িত্বকালীন প্রশাসন আছে, তখনকার সময়ের যাদেরকে দেখেন, আপনাকে একটা অর্ডার দিবে কিন্তু অর্ডারের একটা জাস্ট অর্ডার বলে একটা কথা আছে, হাইকমান্ড। আপনি একটা অর্ডার দিলেন, আপনি অর্ডার বাস্তবায়ন করবেন। তখনকার সময় যত আনজাস্টিফাইড অর্ডার আছে এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য। আপনি নিজের কাছে প্রশ্ন, গণমাধ্যমের আপনারা যারা আছেন, আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি, আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন, পর্যালোচনা করবেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আন্দোলন ব্যর্থ হতো, যারা আন্দোলনকারীদেরকে রাজাকার, নাশকতাকারী, বিএনপি, জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা গণমাধ্যমে প্রচার করেছিল, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।